হাসিনাকে বিদায় দেওয়া কিংবা বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুকে সরানো সবেতেই যার হাত প্রত্যক্ষভাবে পড়েছে সেই নামটাই পদ্মা পারের জন্য বর্তমানে বিতর্কের শীর্ষে। নামটা মাহফুজ আলম। কোটা বিরোধী আন্দোলনের জেরে 5ই অগস্ট দেশ ছাড়েন মুজিব কন্যা শেখ হাসিনা। পোস্টে তিনি লেখেন, আমি মনে করি বাংলাদেশ চালাচ্ছে একটা 28 বছরের ছেলে, তার নাম মাহফুজ আলম। দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন করবে। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই, যে একটা নতুন শক্তি বাংলাদেশের মানুষ চায়। এই শক্তিটা আসলে কিভাবে কাজ করবে? তারা কি কোনো রাজনৈতিক দল কমিটি গঠন করবে? দর্শক, আজকে কালের কণ্ঠে একটা প্রতিবেদন আসছে, সেখানে একটা ডকুমেন্টারি হিসেবে তারা আপনার আরেকটা পত্রিকাকে উদ্ধৃত করে যেটা দেখিয়েছে, ফাইনালি একটা রাজনৈতিক দল কিন্তু আসলে আসতে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এক নতুন থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে। হাসিনাকে বিদায় দেওয়া কিংবা বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুকে সরানো সবেতেই যার হাত প্রত্যক্ষভাবে পড়েছে সেই নামটাই পদ্মা পারের জন্য বর্তমানে বিতর্কের শীর্ষে। নামটা মাহফুজ আলম। কোটা বিরোধী আন্দোলনের জেরে 5ই অগস্ট দেশ ছাড়েন মুজিব কন্যা শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা হয়ে দেশ চালাচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস। ইউনুসের নেতৃত্বাধীন জীবনযাপনে অনেকটাই পট পরিবর্তন দেখেছে এই নতুন বাংলাদেশ। হিন্দু বিদ্বেষী মনোভাব বারবারই চাপা আগুনে ঘৃতাহুতি দিচ্ছে। হাসিনা পতনের পর থেকেই যে এই মনোভাব আরও মাথাচাড়া দিচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। তবে প্রশ্ন হলো, শান্তি নোবেল পুরস্কারপ্রাপ্ত ইউনুসের আমলে এত অশান্তি কেন? সেই শান্তি কি তিনি নিজেই চান না, নাকি ইউনুসকে পুতুল করে কলকাঠি নাড়ছেন অন্য কেউ? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে হাসিনার পতনের সময়, অর্থাৎ কয়েক মাস আগে। যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সেই আন্দোলনের মাথা হিসেবে মাহফুজ আলমকে তুলে ধরেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। এই মাহফুজকে আবার জঙ্গিও বলা হয়েছে, কিন্তু কে এই মাহফুজ আলম? আসুন জেনে নেওয়া যাক। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নামে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন চলেছে, সেই সংগঠনের লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন মোহাম্মদ মাহফুজ আলম। সম্প্রতি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছে। তবে নাহিদ ইসলামের মতো সামনের সারিতে থাকতেন না মাহফুজ, পেছন থেকে পুরোটা কন্ট্রোল করতেন বলে বিভিন্ন মহলের তরফে দাবি করা হয়েছে। ইউনুসের বিশেষ সহকারী মাহফুজকে সচিব পদমর্যাদার বেতন, আনুষঙ্গিক সুবিধে দেওয়া হচ্ছে। জানা যায় এই মাহফুজ আলম মাদ্রাসা থেকে উঠে এসেছেন। মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত 28 বছরের মাহফুজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র শক্তির নেতারাই ছিলেন শুরু থেকে। মাহফুজকে নিয়ে আগেই সুর চড়ান বাংলাদেশের বিতর্কিত সাহিত্যিক তসলিমা নাসরিন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি মনে করি বাংলাদেশ চালাচ্ছে একটা 28 বছরের ছেলে, তার নাম মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ। মোহাম্মদ ইউনুসের বিশেষ সহযোগী সে। 84 বছর বয়সের ইউনুস জরাগ্রস্ত, সুতরাং খুব স্বাভাবিক সে তার বিশেষ সহযোগী ইউনুসের হয়ে প্রধান উপদেষ্টার কাজ করছেন। মাহফুজ আলম বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ আদর্শে বিশ্বাসী নয়। তিনি ইসলামপন্থী মৌলবাদী হিজবুল তাহরির নামে এক জঙ্গি সংগঠনের সঙ্গেও সে যুক্ত। প্রকাশ্যে যদি মাহফুজের সঙ্গে ওই জঙ্গি সংগঠনের যোগ নেই, তবে এটা তাদের কৌশল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্ররা নিজেদের শিবির পরিচয় গোপন করে শুধু সাধারণ শিক্ষার্থী পরিচয় সামনে এসেছেন। তারা যে জঙ্গি সংগঠনের সদস্য তা এখন জানাবে না, সম্ভবত একবারই জানাবে তাদের খেলাফত স্বপ্ন সফল করার পর। গত 28 অগস্ট এই মাহফুজ আলমকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। তখন বলা হয়েছিল, প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন তিনি। তবে এই প্রথম আন্দোলনের সঙ্গে হাতেখড়ি হয়নি মাহফুজের। বাংলাদেশের প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সেক্রেটারি শফিকুল আলম দাবি করেছেন, 2018 সালে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বন্ধু আখতার হোসেন বা আকরম হোসেনের মতো আন্দোলনে প্রবল সক্রিয় ছিলেন না।
আর এবার যখন নাহিদদের হাত ধরে গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশ করে তখন আন্দোলন নিয়ে আগ্রহ বৃদ্ধি পায় মাহফুজের। তবে বরাবর ব্যাকফুটে থাকা মাহফুজকে নিয়ে এত বিতর্ক কেন? সম্প্রতি বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো তথ্য এবং ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করেন তিনি। সেই ছবিতে মাহফুজ আলমকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি যে জায়গায় দাঁড়িয়ে ছবিটি তুলেছেন সেখানকার দেয়ালে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, অথচ তিনি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি। শুধু তাই নয়, ওই পোস্টে মাহফুজ আলম লেখেন ৭১ পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমা প্রার্থী। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। শেখ মুজিব এবং তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক ৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, হাজার হাজার কোটি অর্থ পাচার, হাজার হাজার ভিন্ন মতাবলম্বী এবং বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা। তাহলে বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন করবে। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড, তাদের নিয়ে আমাদের কাজ করতে হয়। এই উপদেষ্টা মণ্ডলে তারা বলে আজকে আমার ছেড়ে দেন, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে। আমাদের তো সেই ঠেকা নেই, আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আমরা আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিবাদ তৈরির দিকে হতে পারে। আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন, সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না। ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে। আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না, এই পুরান পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে, নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। অনেক কম হলেও ও 4 বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে, এখন এটা ভুলে গেছে নির্বাচন নিয়ে। অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল নাকি? এবং রাজনৈতিক দল যদি বলে যেগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে, আমরা নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না। দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং, এবং আপনিও বারবার বলছেন আর কি। তো একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নের মধ্যেও যে ৭৫-এর পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিক্যালি ইনফ্লেশন ৭৫-এ 15ই আগস্টের আগে প্রায় ৬৫-র কাছাকাছি ছিল, রাতারাতি 15 দিন 20 দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে। আপনাদের সময় অনেকেরই একটা ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে, কারণ চাঁদাবাজরা চলে গেছে, বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে। দ্রব্যমূল্য কমছে না কেন? সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন, কমতেছেন, এটা আমার বলার তো দরকার নাই। 6টা বন্যা গেছে, সেটার ধকল সহ্য করতে হচ্ছে। ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে, এক জায়গায় তো না, বিভিন্ন জায়গায় এটা হয়েছে। কাজে সেটার একটা ধকল। তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর হলো যে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে, কাজে সেখানে খরচ বেশি হচ্ছে। এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে। স্যার, ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তসরুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল, এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে। কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বেন। এটা হলো যে এখন অপশনগুলো কি? একটা হলো যে টাকা দিয়ে দাও, ব্যাংক বন্ধ করে দাও, জিসি আর টাকা দিতে পারতেছে না, তার চেয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখো। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করা হলে আইনের প্রশ্ন আছে, কার জিনিস আমি বিক্রি করতেছে। সে যদি তেল আমদানি না করে, আমি ভোজ্য তেল পাচ্ছি না। সে যদি চিনি না আমদানি না করে, আমি চিনি পাচ্ছি না। কাজে তাদেরকে চালু রাখবে, চিনি আসবে, নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে আরেকজনকে চিনি আনতে হবে? কে চিনি আনবে? কাজে এইগুলো দোটানার বিষয়। আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিলাম, এখন স্বয়ংসম্পূর্ণ আর নাই। এই 6টা বন্যার কথা বললাম, একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল সব। কাজে এই বিরাট একটা ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে। এটা সাংবাদিকতার বিষয় না, এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া আর না পাওয়া। আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেলতে, শুধু ঢুকতে পারতেছে না। ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে, এই কার্ড যে কোনো সময় বাতিল। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে কারা কারা মনে করেন যে বাংলাদেশে আসলে আরও একটা রাজনৈতিক দলের প্রয়োজন আছে।
আমরা গত 53 বছরে 4টা দল পেয়েছি, যেগুলো বেসিক্যালি লিড করে বাংলাদেশকে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি। 4টা দলেরই 4টা দল কেউ 71-এ বাংলাদেশ নিয়ে খেলছে, তারপরে কেউ ক্ষমতাকে পুঁজি করে স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশকে নিয়ে খেলছে। তো যতই খেলাখেলি করুক, দিন শেষে আমরা ঘুরে ঘুরে আবার তাদের কাছে যেতে হয়েছে। বাংলাদেশকে এই দলের বিপরীতে ওই দল এইভাবেই কিন্তু একটা ফরম্যাটেড করা হয়েছে। তো সেই ফরম্যাটে গেল 2 দিন আগে আপনি যখন সার্জিসের একটা ভিডিও আমি দিয়েছিলাম, আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই, যে একটা নতুন শক্তি বাংলাদেশের মানুষ চায়। তো এই শক্তিটা আসলে কিভাবে কাজ করবে, তারা কি কোনো রাজনৈতিক দল কমিটি গঠন করবে? দর্শক, আজকে কালের কণ্ঠে একটা প্রতিবেদন আসছে, সেখানে একটা ডকুমেন্টারি হিসেবে তারা আপনার আরেকটা পত্রিকাকে উদ্ধৃত করে যেটা দেখিয়েছে, ফাইনালি একটা রাজনৈতিক দল কিন্তু আসলে আসতে যাচ্ছে। সার্জিসটা বলছিল -2 কেন, +2 দরকার। বাংলাদেশের মানুষ রাজনীতিতে একটা পরিবর্তন চায়, যে এখানে নতুন কেউ আসুক, যেন আমাদের যেই প্রধান 2টা দল তারা যেন চাপ ফিল করে যে না আমরাই সর্বা বিষয়টা তা না। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি না, কেন? কারণ কালকে আবার বিএনপিকে নিষিদ্ধের ইস্যু আসতে পারে, তখন যেন আওয়ামী লীগ তাদের পক্ষে থাকে। এই যে একটা ধরেন দ্বৈত নীতি, এই নীতিগুলো থেকে বের হইয়া ছাত্ররা মনে করছে যে আরও একটা নীতি দরকার, সেটা হবে নতুন একটা রাজনীতি। সেই নতুন রাজনীতি বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কতটা সফল হবে। জাতীয় নাগরিক কমিটি একটা টিম মার্কেটে আছে, আপনারা দেখেছেন তাই না? এটা কি বলে যে অভ্যুত্থান পরবর্তী সময় তারা সামনে আসছে। এখন আমরা বেশ কয়েকটা পত্রিকাতে যেই যতগুলো তথ্য বুঝতে পারছি, এই জাতীয় নাগরিক কমিটিটাই হচ্ছে আগামী দিনের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাত্রদের। তবে এখানে কিছু কঠিন মাস্টার প্ল্যান করা হয়েছে। যেমন উপদেষ্টারা, তারা তো সাংগঠনিকভাবে আর কোনো নির্বাচন করতে পারবে না, নাহিদ এবং আসিফ। তো প্রথমেই যখন এই টিমটা তৈরি করা হয়েছে, সার্জিস এবং হাসনাতকে বাহিরে রাখা হয়েছিল। তারপর বিভিন্ন লিয়াজু কমিটি হইল, এরপর আসলো জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি তৈরি হওয়ার পরে তারা বলছে যে তারা সিভিল সোসাইটির কাজটা করবে, বাট তাদের মধ্যে একটা অংশ রাজনীতিতে যেতে পারে। তো রাজনীতিতে গেলে কিভাবে যাবে? তারা নতুন একটা দল তৈরি করবে। সেই দলটার উদ্দেশ্যেই কিন্তু যে সারা বাংলাদেশে আপনি দেখেন সমন্বয়কদের বিভিন্ন বৈঠক, মিটিং। আবার এই জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে তারা বোঝাপড়া করছে, কথা বলছে, তারা জানতে চাচ্ছে। তারপরে পাশাপাশি জনগণকে নিয়েও তারা বিভিন্ন জায়গায় কমিটিগুলা গঠন করছে। তো এই জিনিসগুলা বেসিক্যালি তাদের আগামী দিনের রাজনীতির জন্য চিন্তা। তবে এখানে মূল ফেস হিসাবে হয়তো আমরা চেনা পরিচিত মানুষগুলারে দেখবো না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তারাই কাজ করবে। এখানে বিষয়টা এমন হবে না যে সার্জিস এসে প্রধানমন্ত্রী পদ দাবি করতে পারে, অথবা প্রধানমন্ত্রী হয়ে যাবে, অথবা হাসনাত হয়ে যাবে, বিষয়টা তা না। এখানে যতটুকু আপনার কালের কণ্ঠ ডকুমেন্টারি আমি যতটুকু বুঝলাম, 12 কয়েকটা আর্টিকেল পড়লাম, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই মুহূর্তে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের বাহিরে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিন্তু কমিউনিকেট করছে। সেইখান থেকে হয়তো কোনো একটা দলকে প্রধান কইরা বা কোনো একজন ব্যক্তিকে প্রদান করা, দল না, তারা দলকে মানে শক্তিশালী করার পক্ষে না, ব্যক্তি। তো ব্যক্তিকে প্রদান করা নতুন একটা টিম তৈরি হবে, একটা দল তৈরি হবে। সেই দলের পেছনের বড় একটা শক্তি থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের, যারা মনে করে যে বাংলাদেশে গতানুগতিক দ্বারা রাজনীতির বাহিরে আরও একটা শক্তি আমাদের দরকার, নতুন সেই রাজনৈতিক শক্তি। তো এখন এই জিনিসগুলা আপকামিং নির্বাচনের আগে এমনিতেই বিএনপির মধ্যে নানান সন্দেহ দানা বাঁধছে, যে কি বলা হয় যে নির্বাচন ডক্টর ইউনূস সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে, এটা আবার আমাদের প্রেস উপদেষ্টা যিনি আছেন তিনি আবার এটা বলছেন যে না 4 বছরের বিষয়টা, আগামী থেকে সরকারের মেয়াদ হবে 4 বছর, ডক্টর ইউনূস সাহেব 4 বছর থাকবেন, বিষয়টা তা না। নির্বাচন নিয়ে নানান সংশয়, কেউ কেউ বলছেন এই কালক্ষেপণটাই করা হচ্ছে এই কি বলা যায় এই ছাত্রদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, কিন্তু আপনার সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।